ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া। নিজের চোখে দেখার জন্যই আজকে আমরা যাইতেছি। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। বগালোক উন্মুক্ত করে দিল আমাদের জন্য, তো এই জন্য আর কি এই সুযোগটা আর কি মিস করতে চাইনি। আজও ফাঁকা ঢাকা, প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে, ফিরেও আসছেন অনেকে। 12 স্বেচ্ছাসেবক ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটক করল ইসরায়েল, অপহরণের অভিযোগ খ্যাতিমান পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গার। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বান্দরবানের রুমায় সকাল থেকেই পর্যটকদের ভিড়। ঈদের আনন্দকে উপভোগ করতে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে ঘুরে দেখছেন পাহাড়ি এলাকা। প্রায় 2 বছর পর বান্দরবানের রুমার বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়েছে, তবে শর্ত বেঁধে দেওয়া হয়েছে 3টি। জাতীয় পরিচয়পত্র এবং গাইড ছাড়া ভ্রমণ করতে পারবেন না কেউ। এছাড়াও পরিচয় শনাক্তে মোবাইল নাম্বার দিয়ে করতে হবে নিবন্ধন। স্থানীয়রা বলছেন, রুমা ও বান্দরবানের জিপ গাড়ি মালিক সমিতির ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে বান্দরবান থেকে পর্যটকবাহী জিপ প্রবেশ করতে পারছে না রুমা কিংবা বগালেকে। তবে মোটরসাইকেলে করে এসব স্থানে যেতে পারছেন পর্যটকরা। এদিকে ঈদের তৃতীয় দিনে আশানুরূপ পর্যটক নেই খাগড়াছড়িতে। জেলার অন্যতম দর্শনীয় স্থান আলুটিলাতেও দর্শনার্থীদের চাপ নেই। এছাড়া জেলা পরিষদ পার্ক রিসাং ঝর্ণাও অনেকটাই ফাঁকা। এমনকি সাজেকেও পর্যটকের সংখ্যা খুব কম। তবে দেশের বিভিন্ন স্থান থেকে যারা খাগড়াছড়ি ঘুরতে এসেছেন তারা পাহাড়ি ও জেলার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থী সমাগম চোখে পড়ার মতো। ঢাকা চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, কেমন দেখছেন চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় এবং কেমন উপভোগ করছেন সবাই? দেখুন, ভিড় কেমন দেখছি সেটি আসলে ক্যামেরার লেন্সে যখন আপনাকে দেখাবো আপনি বুঝতেই পারবেন যে এখন ঠিক সকাল 11টা এবং সেই 11টার মধ্যেই চিড়িয়াখানার প্রাঙ্গণ আসলে কানায় কানায় পূর্ণ এবং প্রচুর মানুষ এখনও ঢুকছে। আমি খুব ঢোকার যে রাস্তাটি রয়েছে, প্রবেশ পথ যেটি, সেটিতে আপনাকে একটু দেখাতে চাই যে এখনও শত শত মানুষ কেবল ঢুকছে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এই চিড়িয়াখানার ভেতরটাতে রয়েছি এবং পুরোটা সময় ধরে কেবল দেখছি যে মানুষ প্রচুর প্রবেশ করছে। এবং যেটি বিষয় যে এই যে নানা বয়সী মানুষ, বিশেষ করে শিশুদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু বরাবরের মতোই সবচেয়ে বেশি। কেননা চিড়িয়াখানায় এত ধরনের, এত ভিন্ন ভিন্ন প্রাণী দেখে কিন্তু স্বাভাবিকভাবে তারা ভীষণ রকম আনন্দময় সময় কাটাচ্ছে। যাদের সঙ্গে তারা এসেছে, যে পরিবারের বাবা মা বা অন্যান্য যে বয়োবৃদ্ধ সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এই শিশুগুলো এসেছে। এবং শুরুতে এসে যেই খাঁচাটি সবার সামনে একেবারে প্রবেশ পথ দিয়ে এসেই প্রথম যে খাঁচাটি, সেটি হচ্ছে রেনেসা বানরের খাঁচা। এবং সেই খাঁচার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে উপচে পড়া ভিড় এই সকালবেলাতে। এবং শিশু যারা এসে তারা কিন্তু সেই বানরের যে খুনসুটি, যেই মজা, সেগুলো কিন্তু তারা ভীষণভাবে উপভোগ করছেন। তবে একটি বিষয় যে গতকাল যখন আমরা শুনছিলাম যে চিড়িয়াখানার তরফ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ বলছিল যে 3-4 দিনে তারা প্রায় 8 লাখ দর্শনার্থীর যে প্রত্যাশার কথা বলছিলেন। আমি আসলে সকালবেলাতে যখন এসেছি এবং এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ প্রবেশ করছে, তাতে করে খুব পরিষ্কারভাবে এটি ধারণা করাই যায় যে 4-5 দিনে কিংবা 5-6 দিনের একটি হিসেব, যে 8 লাখ মানুষের যে অ্যাজাম্পশন কিংবা যেটি বলা হচ্ছে, সেটি আসলে খুব একটা খারাপ নয়। কেননা এত বেশি মানুষ চিড়িয়াখানার এই প্রাঙ্গণে প্রবেশ করছে যে খুব স্বাভাবিকভাবেই তাদের সেই লক্ষ্যমাত্রা হয়তো পূরণ হয়ে যাবে। তবে একটি বিষয় যে প্রচণ্ড গরম, আবহাওয়া প্রচণ্ড গরম এবং ছোট যারা তারা ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তা সব কিছু ছাপিয়ে যে আনন্দ, ঈদ আনন্দকে ভাগাভাগি করার এই যে উপলক্ষ, সেটিকে তারা ভীষণভাবে উপভোগ করছে। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ছুটি থাকায় এখনো জমে ওঠেনি নগরবাসীর ফিরতি যাত্রা। নগরীতে ফেরার থেকে এখনো গ্রামের বাড়ি যাওয়া মানুষের চাপই বেশি বাস, ট্রেন ও লঞ্চে। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলো ঘরে ফেরা মানুষের ভিড়।
ঈদের সময় প্রিয়জনের কাছে যাওয়ার সময় সুযোগ করতে না পারা অনেকে এখন বাড়ি ফিরছেন। তারা বলছেন ভোগান্তিহীনভাবে ঘরে ফিরতে ঈদের 2 দিন পর বেছে নিয়েছেন তারা। এরপরও ভোগান্তি পিছু ছাড়ছে না বলে অভিযোগ তাদের। তারা জানান সব সড়ক ফাঁকা থাকা সত্ত্বেও কাউন্টার থেকে বলা হচ্ছে গাড়ি নেই। এসব বলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। তবে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা তুলনামূলক কম। বাস ট্রেনে যাত্রী থাকলেও নেই কোনো তাড়াহুড়ো বা আগে ফেরার প্রতিযোগিতা। এখন অনেক দিন পরে বাড়ি যাচ্ছি। একুশিতে অনেক ভালো লাগতেছে। ট্রেনের সফর খুবই সুন্দর হলো এবং যে রেল কর্তৃপক্ষ যে অ্যারেঞ্জমেন্ট যে করছে তাদের যে দায়িত্ব খুবই সুন্দর। এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো, এখন পরিস্থিতি ভালো আছে। 2 দিন পরে গেলেও ইনশাল্লাহ ভালো। দর্শক, এই বিষয়ে আরো জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি যেখানে রয়েছেন সেখানে খবর জানাবেন। ঈদের ছুটিতে ঘরে ফেরা আর রাজধানীতে ফিরে আসার চিত্রটা কেমন দেখছেন? হ্যাঁ ইশরাত, এখনও মানুষ আসলে ঘরেই ফিরছেন। নগরীতে ফেরা মানুষের সংখ্যা আসলে নেহাতি হাতে গোনা। আমরা সকাল থেকে এমন দৃশ্যই দেখছি। এখন যদি কমলাপুর স্টেশনের কথাই একটু বলি, আসলে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখেছি আমরা স্টেশনে এসে। রাজধানীতে ঈদ উদযাপন শেষে তারা স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন। এখন তাদের অনেকেই বলছেন ঈদের আগে টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানো সহ বিভিন্ন কারণেই রাজধানীতে ঈদ উদযাপন করেছেন তারা। এবং যেহেতু এবার দীর্ঘ একটা ছুটি পেয়েছেন তারা, তাই হাতে এখনও বেশ কয়েকদিন ছুটি থাকায় তারা আসলে গ্রামের পথে রওনা দিয়েছেন এমনটাই বলছেন। এবং বলছেন যেহেতু এখন সড়কে যানবাহনের পরিমাণ অনেক কম, তো তারা স্বস্তির সাথে গ্রামে পৌঁছাতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন। এবং এমন চিন্তাভাবনার কারণেই আসলে তারা ঈদের 2 দিন পরেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এদিকে স্বজনদের সাথে ঈদ কাটিয়ে আগে ভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন। সকালে আমরা সেই দৃশ্যও দেখেছি। তবে ঘরে ফেরার থেকে নগরীতে ফেরা মানুষের সংখ্যা খুবই কম। কর্মস্থলে যোগ দেওয়া সহ জরুরি নানা কাজেই আসলে যাদের খুব বেশি জরুরি প্রয়োজন তারাই আসলে এখন নগরীতে ফিরছেন। তবে যারা এখন আসলে নগর ছাড়ছেন তারা বলছেন স্বস্তিতেই ফিরছেন। সেটা বাসে, ট্রেনে স্বস্তির সাথেই আসলে তারা গ্রামে ফিরছেন এবং কোনো শিডিউল বিপর্যয় নেই। সব কিছু মিলিয়ে আসলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে শামীম। ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার। স্বাস্থ্যকর্মীদের জন্য মজুত করা হয়েছে মাস্ক ও বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী। আগত যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা 2 ধরনের মেনু। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে, একই রেট হয়। আর আমি আরেকটা বলে দিচ্ছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে যিনি এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে যিনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে, যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আপনারা অনেক ঈদে যান না, পুলিশেরও কিন্তু ঈদে যেতে পারেন, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখা যায়। কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন।
এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এছাড়াও ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হবে। সফরকালে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট TG339A তিনি ঢাকায় আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। অবতরণের পর 1:45 মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত 2:45টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে সে সময় সাথে ছিলেন তার শ্যালক ও ছেলে। গত 7 মে চিকিৎসার উদ্দেশ্যে আব্দুল হামিদ থাইল্যান্ডে যান। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। তবে ব্যাংকক থেকে কোনো বাধা ছাড়াই দেশে ফেরেন তিনি। মেয়রের হুঙ্কারও বৃথা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সরেনি অবৈধ স্থাপনার জঞ্জাল। সৈকত দখল করে গড়ে তোলা শত শত অবৈধ দোকানপাট উচ্ছেদে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। এসব স্থাপনার কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। দখলদারদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ দর্শনার্থীরাও। শনিবার ঈদুল আজহার দিন বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে যত্রতত্র বসানো শত শত অবৈধ দোকানপাট দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি পর্যটন স্পটের এমন বেহাল দশা দেখে জেলা প্রশাসক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফোন করে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান মেয়র। একদিন পর ঠিকই একই সময়ে রোববার বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায় ঠিক একই চিত্র। সৈকত দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা যথারীতি বহাল। মেয়রের ক্ষোভ প্রকাশের পরও বিন্দুমাত্র পরিবর্তন নেই। ঘরে বাতে চলে টাকা নাই, কালকে দোকান খুলছে, এখন সবাইকে আসে উচ্ছেদ করে দিচ্ছে। তো যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের কি করতে হবে? চুরি মামলা এগুলো করতে হবে। এই ব্যবসা সবাই করে কেন? ভালো চলার জন্য। এটাই আমাদের মনে ইনকাম সোর্স। এখান থেকে নিয়ে যে বাসা নিয়ে গেলে আমাদের বউ বাচ্চা চলে, নাহলে আমরা বউ বাচ্চা পালতে পারি না। আমরা অনেকদিন ধরে ব্যবসা করেছি, আসলে আমরা দোকান পাচ্ছি না। যারা নতুন আছে কালকে আছে এরা দোকান পেয়ে ফেলছে, কিন্তু আমরা দোকান পাচ্ছি না। আমরা কোথায় যাব? সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসন, সিডিএ এবং ট্যুরিস্ট পুলিশকে ব্যবস্থা নিতে বললেও কারো কোনো উদ্যোগ নেই। আমরা যখন এদেরকে সরাই একদিক থেকে নিয়ে যাই, আবার আমরা যখন চলে যাই তখন তারা আবার এখানে আসে। মানে একটা চোর পুলিশ খেলার মতো একটা অবস্থা। যাই হোক, এটা অচিরেই আমাদের সমাধান হয়ে যাবে। যার যেখানে খুশি সেখানে দোকানপাট বসানোই সৈকতে হাঁটা চলার পথও সংকুচিত। চাঁদার বিনিময়ে বসানো এসব দোকানে দামও চড়া। দর্শনার্থীরাও জিম্মি দখলদারদের কাছে। মানুষ থেকে দোকানে ছাতা বেশি হয়ে গেছে, তো দূর থেকে বীজটা দেখা যাচ্ছে না। মানুষ চলাফেরা করে শান্তি পাচ্ছে না, ঘুরাঘুরা করে অনেকটা হ্যাসেল করতেছে। ডাইনে ঘুরলি দিলে দোকান বাজে, বামে ঘুরলি দিলে দোকান বাজে, যার কারণে কতটুকগুলো আনন্দ করতে একটু সমস্যাটা বাজে। সমুদ্র তো যে সৌন্দর্যটা উপভোগ করতে আসছে সেটা তো ঠিক মতো দেখা উপভোগ করা হচ্ছে না। এগুলোর জন্য তো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা বহুদিন থেকে নেওয়া হয় না। অনেকভাবে এগুলা বাধা সৃষ্টি করে, অনেক দিন থেকে দাবি মানুষের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজার পথে যাত্রা করা আলোচিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোরে জব্দ করা হয় মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার নৌযানটি। নিয়ে যাওয়া হয় ইসরায়েলের পথে। এক ভিডিও বার্তায় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ জানান, তিনি সহ জাহাজে থাকা 12 স্বেচ্ছাসেবীকে অপহরণ করা হয়েছে। এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে নিরাপদেই
আশদুদ বন্দরের দিকে নেওয়া হচ্ছে ম্যাডলিন নামের জাহাজটিকে। যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও আশাবাদ জানায়। জাহাজে থাকা মানবিক সহায়তা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হবে বলেও দাবি করে তারা। পরে তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় লাইফ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবীদের মধ্যে পানি ও স্যান্ডউইচ বিতরণ করছে ইসরায়েলি সেনারা। এক সপ্তাহ আগে ত্রাণ নিয়ে ইতালি থেকে গাজার পথে যাত্রা শুরু করে ম্যাডলিন। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালের নিচে টানেলটি পরিদর্শনে কিছু বিদেশি সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই সুড়ঙ্গে অভিযান চালিয়ে গত মাসে হত্যা করা হয়েছিল হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে। ফিলিস্তিনি সংগঠনটির রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানা সহ আরও কয়েকজন যোদ্ধার মরদেহও পাওয়া গেছে সেখানে, যাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইডিএফ এর দাবি সুড়ঙ্গটি হামাসের একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সিনওয়ার বা শাবানার মৃত্যুর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োজানের সিঁড়িতে উঠতে গিয়ে হয় এই বিপত্তি। ট্রাম্পের পরপরই একইভাবে ভারসাম্য হারাতে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে এই ঘটনাকে তুলনা করছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার সাথে। বেশ কয়েকবার ভারসাম্য হারানোর রেকর্ড আছে এই ডেমোক্র্যাট নেতার। এই নিয়ে ট্রাম্পের কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। এবার নিজেই হলেন একই পরিস্থিতির শিকার, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।